Hi friends, my name is Adobe from Tutorial World. আজকের ভিডিও টপিকটি হলো কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি সম্পূর্ণরূপে তৈরি করা যায়। এটার ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে জানবো এবং শিখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে এই ফটোশপ সফটওয়্যারটিকে ওপেন করে রেখেছি। তো চলুন স্টার্ট করি। তো এখানে আসার পর আপনাকে একটা ছবি নিতে হবে, যে ছবিটিকে আপনি পাসপোর্ট সাইজ করতে চাচ্ছেন। সেটার জন্য আমি এখন একটা ছবি সিলেক্ট করে নিলাম। এখান থেকে এই ছবিটাকে আজকে আমি পাসপোর্ট সাইজ ছবি করে দেখাবো। এটাকে নিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি। আপনি যে কোনোভাবে নিতে পারেন। এটাকে আমি ফুল স্ক্রিন করলাম। এটাকে আমার পাসপোর্ট সাইজ করার জন্য প্রথমত আমাকে একটি ক্রপ টুলের প্রয়োজন হবে। ক্রপ টুল কোনটা? আমাদের লেফট সাইডে দেখতে পাচ্ছি যে একটা ডায়লগ বক্স দেখা যাচ্ছে। এখানে দেখুন এই টুলটাকে ক্রপ টুল বলা হয়। এই টুলটার উপরে যখন আমরা মাউসের সিলেকশন বাটনটিকে রাখবো তখন দেখবেন এখানে ক্রপ লেখা দেখাবে। দেখুন আমি আবার দেখাচ্ছি, ক্রপ টুল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটাকে আপনি দুইভাবে সিলেক্ট করতে পারেন। মাউস দ্বারা সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি কিবোর্ডে সি প্রেস করলেও এটাকে সিলেক্ট করে নিতে পারবেন। এটাকে আমি মাউস দ্বারা সিলেক্ট করে নিলাম। এবং এরপর আমাদের কাজ হলো এই যে আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা প্রয়োজন, এই পাসপোর্ট সাইজ ছবিটার সাইজ বা মাপ কতটুকু, হ্যাঁ আমি ইঞ্চিতে দেখাবো। তো আমাদের ছবিটার জন্য যে একটা সঠিক মাপ প্রয়োজন রয়েছে, তো মাপের জন্য আমাদের মাপটা হয়েছে 1.5/2। তো এখানে আমরা প্রথমত ওয়াইড এবং হাইটটাকে সিলেক্ট করে দেবো। ওয়াইড এবং হাইটটাকে লিখে দিব এখানে। তো লেখার জন্য আমরা প্রথমে ওয়াইডটাকে সিলেক্ট করে দিব 1.5 এবং হাইটটা দিব আমরা 2। রেজুলেশন অবশ্যই এখানে 300 থাকবে, এর বেশি দিতে পারবে না, এর কমও দিতে পারবে না। এর বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। আমাদের একটা প্রপার মাপের জন্য অবশ্যই যে কোনো পাসপোর্ট সাইজ বলতে না, যে কোনো ছবির ক্ষেত্রে আপনাকে মূলত 300 এর প্রয়োজন হবে। স্ট্যাম্প সাইজ যখন আমরা করতে যাবো তখন রেজুলেশনটা চেঞ্জ হবে, কিন্তু এখানে আমাদের পাসপোর্ট সাইজ ছবি থেকে শুরু করে সকল ছবির ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে 300 রেজুলেশন। অবশ্যই 300 রেজুলেশন। তো এখন আমরা আগে এই ছবিটাকে ক্রপ করে নিই। ক্রপ করার জন্য আপনি জাস্ট ইয়ে করতে পারেন। ধরুন আমি আবার দেখাচ্ছি। এখান থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করার পর মাউসে রাইট বাটনটাকে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর দেখবেন এইখানে একটা সিলেকশন দেখাচ্ছে, সিলেকশন বলতে পারেন, এটাকে সিলেকশন দেখাচ্ছে। এইটুকু আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমি এটাকে মিডিল পয়েন্টে নিয়ে আসবো, যাতে করে আমার ছবিটা সুন্দরভাবে সঠিকভাবে বসে। মানে সঠিকভাবে ক্রপ করার জন্য আমি এই ছবিটাকে সঠিকভাবে ক্রপ করার জন্য নিলাম। দেন প্রেস এন্টার। আমার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু হয়ে গেছে, কিন্তু পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড তো এরকম উইয়ার্ড হতে পারে না, যে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় না। এটার জন্য একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন। আমাদের সচরাচর বেশি ব্যবহার হয় সাদা এবং নীল। তো আমরা এখন এখানে নীল ব্যাকগ্রাউন্ড দিব। নীল ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে পেন টুলকে ব্যবহার করছি। আপনি চাইলে কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ড ইজি টু রিমুভের জন্য চাইলে আপনি কিন্তু অনলাইন থেকে এটাকে ব্যাকগ্রাউন্ডে ইরেজ করতে পারবেন। তারও একটা ভিডিও আমার দেওয়া আছে অলরেডি, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। আমি লিঙ্কটাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আপাতত পেন টুল দ্বারা করে দেখাচ্ছি। পেন টুলটাকে সিলেক্ট করলাম, পাথ টুলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমরা পেন টুলটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করার পর বেশি জুম করে ফেলেছি, এখানে ক্লিক করব। তো এই সকল ধরনের কাজ সবাই মোটামুটি ভালোই পারে। তো এই ভিডিওটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমাদের সুবিধার্থে, যেন আমাদের সময়টুকু বাঁচে। তার জন্য আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সকলের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই ভিডিওটার পিছনে অনেক রকম সাউন্ড আসতেছে, যার ফলে আপনাদের শুনতে হয়তো বা একটু ডিস্টার্ব ফিল হতে পারে বা বিরক্ত হতে পারেন, তার জন্য ক্ষমা প্রার্থী। আর পেন টুল ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যতটা নিখুঁতভাবে আপনি পেন টুল ব্যবহার করবেন ততটাই নিখুঁত হবে আপনার ছবি, যাতে করে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা অনেক নিখুঁত হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন পেন টুলটাকে নিখুঁতভাবে ব্যবহার করার জন্য। আমার কি মূল কাজটা করতে হবে আমি এখন এখানে করবো Ctrl+Enter। যখনই আমি দিব Ctrl+Enter দিব, তখনই আমার এই অংশটুকু অবজেক্ট হয়ে যাবে, এই অংশটুকু সাবজেক্ট হয়ে যাবে। মানে এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে, এই অংশটুকু বাদে। এই অংশটুকু যখন সিলেক্টেড অবস্থা থাকবে তখন এই অংশটুকুকে আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করার বেশ কিছু অপশন রয়েছে বা ধরন রয়েছে। যেমন ধরনের এর মধ্যে রয়েছে, এখন আমি যদি ইজি টু রিমুভ করতে চেষ্টা করি, তো তার জন্য আমি কন্ট্রোল প্রেস ডিলিট প্রেস করলেই
আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ হয়ে গেছে। রিমুভ করার পর আমাদের এই যে ছবিটা আছে, এই ছবিটাতে কিছু কাজ করতে হবে। সামান্য পরিমাণ কিছু ছবিতে এডিটিংয়ের কিছু কাজ থাকে, কালার ব্যালেন্স করতে হবে। তো কালারগুলো আমরা ব্যালেন্স করবো। কালারগুলো ব্যালেন্স করার জন্য আমরা কী করবো, ইজি কিছু কাজ করব। এর আগে আমরা ছবিটাকে সিলেক্ট করতে হবে। ছবিটাকে সিলেক্ট করার জন্য আমাদের যেটা হবে, এখান থেকে আমি আমার একটা ডিফারেন্ট ট্রিক ব্যবহার করে থাকি। ম্যাজিক টুলকে নিব। ম্যাজিক টুলকে সিলেক্ট করার পর আমি আগে কি করব, এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে ফেদার দেব। ফেদার দেওয়ার ফলে কি হবে, এখান থেকে আমি ফেদার দিলাম 2 দিয়ে এখানে আমি আবার কন্ট্রোল+D প্রেস করব। এর ফলে আমার এই যে কর্নার যে ফিনিশিংটা আছে, ফিনিশিংটা আরও নিখুঁত হয়ে যাবে। হ্যাঁ, তো তার জন্য আমি ফেদারটা ব্যবহার করেছি। তো ফেদার ব্যবহার করার পর এখানে আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স করব। ইনভার্স করার ফলে এখন যে আমার যে ছবিটা আছে, ওই ছবিটা এখন সিলেক্টেড অবস্থা আছে। তো এখন এই ছবিটার মধ্যে আমি কালার ব্যালেন্স করতে পারবো। কালার ব্যালেন্স করার জন্য আমি এখান থেকে কন্ট্রোল+L প্রেস করতে পারি। L প্রেস করে লেভেলটাকে আমি একটু বাড়াবো, সামান্য পরিমাণ বাড়াবো, তেমন না, সামান্য পরিমাণ বাড়ালাম। দেন ওকে, কন্ট্রোল+P। এখান থেকে আমি দুটোটাকে সামান্য পরিমাণ বাড়াবো, ম্যাজেন্টা সামান্য কমিয়ে দিচ্ছি। এইটাকে আমি ধরবো না, এটা ডিফল্ট অবস্থায় থাকবে। ওকে, এখন ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসটাতে ঢুকবো। ব্রাইটনেসটাতে ঢুকে সামান্য পরিমাণ করে ব্রাইটনেসটাকে সামান্য পরিমাণ বাড়াবো। ওকে, দেন কন্ট্রোল+T। আমার সিলেকশনটা তোলার জন্য আমি কন্ট্রোল+T প্রেস করেছি। তো এরপরে এই ছবিটা কিন্তু আমার রেডি। এখন যদি আমি দেখতে চাই, এই ছবিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই ছবিটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। ওই ক্ষেত্রে আমি কী করবো, আমি আমার পেজের একটা মার্ক দেবো। যেই পেজটাতে আমি ছবিটাকে প্রিন্ট দেবো, আমরা সাধারণত যেটুকু জানি যে একটা A4 সাইজ ছবির কাগজে কিন্তু আমরা প্রিন্ট দিয়ে থাকি ছবি। এখানে আমি আপাতত বোঝানোর জন্য A4 সাইজে একটা পেজ নিচ্ছি প্রিন্ট দেওয়ার জন্য। নেওয়ার জন্য এখানে আসলাম, কাস্টমে গেলাম। এখান থেকে A4 দেখতে পাচ্ছেন, আমি A4 সিলেক্ট করে দিলাম আপাতত। A4 সিলেক্ট করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আসার পর এই ছবিটাকে আমি প্রিন্ট দেওয়ার জন্য দেবো। দেন আমি এখানে শুধুমাত্র V প্রেস করবো বা সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এই ছবিটাকে যদি আমি এখন ড্র্যাগ করি, তো দেখুন এই ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ হিসাবে দেখা যাচ্ছে। তো এই ছবিটাকে আমি প্রিন্ট করবো। প্রিন্ট করার জন্য আমি এই ছবিটাকে নিয়ে যাচ্ছি। এই ছবিটাকে আমি 4 কপি প্রিন্ট করবো। 4 কপি প্রিন্ট করার জন্য নিলাম। 4 কপি প্রিন্ট করার জন্য আমি এটাকে রোটেট করে দিচ্ছি। কন্ট্রোল+T ট্রান্সফর্ম করে দিলাম। শিফট প্রেস করে ঘুরে নিলাম। দেন আমার ছবি কিন্তু রেডি প্রায়। এখানে একটা প্রশ্ন রয়েছে যে আমাদের এই ছবিগুলোতে এই যে সাইডটা আছে বা এই সাইড অংশের মধ্যে কোনো বর্ডার বা স্ট্রোক দেখা যাচ্ছে না। অনেকেই কিন্তু ছবি তৈরি করেন কিন্তু সাইডে বর্ডারে স্ট্রোক কীভাবে করতে হয় তা কিন্তু জানেন না। তো ওই ক্ষেত্রে আমি বলবো কীভাবে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো তার জন্য আমরা আবার আগের জায়গায় যাব। এই ছবিটাকে সিলেক্ট করব। এই ছবিটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি এই যে লকটা আছে, এই লকটাকে আনলক করে দিতে হবে। আনলক করার জন্য আমরা মাউস থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটা ডকুমেন্ট চলে আসবে। এখানে আপনাকে বলবো ডকুমেন্ট নেম দিতে, আপনি যে আইসি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি কিছুই দিলাম না, এখানে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর এটা এখন আনলক অবস্থা আছে। আনলক করার পর দেখুন এই অপশনটুকু, হ্যাঁ এফ, এই অপশনটুকু দেখতে পাচ্ছি, এই অপশনটুকু এখন ভিজিবল আছে। কিন্তু এর আগে যখন আমি কন্ট্রোল Z প্রেস করে দেখছি, এর আগে যখন আনলক ছিল না তখন কিন্তু এটা ইনভিজিবল অবস্থায় ছিল। এটাকে আমি আনলক করে নিলাম। আনলক করার পর এই ছবিটাকে আমি স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য F এ চলে যাব। সরি, স্ট্রোক দেওয়ার জন্য আমি F এ ক্লিক করলাম। এইটা ক্লিক করার পর দেখুন এখানে স্ট্রোক বলে একটা অপশন দেখা যাচ্ছে। স্ট্রোকে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর দেখুন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখান থেকে আমাদের কালারটাকে সিলেক্ট করে দিতে হবে। সর্বপ্রথম কালারটাকে আমরা সিলেক্ট করব। কালারটা হবে কি, আমি কালারটা দেবো ব্ল্যাক দিলাম। এখন এখান থেকে আমি এই স্ট্রোক যেটা আছে, স্ট্রোকটার সাইজ কতটুকু হবে, আমরা অনেক রকম ব্যবহার করি। ডিফল্টে 3 ব্যবহার করে, বেশিরভাগ কিছু মানুষ 3 ব্যবহার করে সময় বাঁচানোর জন্য, জাস্ট করে দিল এরকমও করে। তো এখানে পাসপোর্ট সাইজের জন্য পারফেক্ট মনে করি 2, আমি 2 দিব। আর যে বর্ডারটা আছে, যে কর্নারগুলো থাকে, এই যে ছবিটার যে কর্নারগুলো থাকে, এই কর্নারগুলো কোনা পারফেক্ট কোনা তৈরি করার জন্য আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবো। তো দেখুন এখানে কিন্তু একটা বর্ডার দেখা যাচ্ছে, একটা হালকা করে একটা বর্ডার দেখা যাচ্ছে। আমি এটাকে একটু ভালোভাবে দেখানোর জন্য এটাকে এখন আবার এই পেজটাতে নিয়ে আসবো। এখানে আনার পর দেখুন এখানে দেখা যাচ্ছে এখন পারফেক্টলি বর্ডারটা এখানে দেখা যাবে। দেখুন এখানে একটা স্ট্রোক তৈরি হয়েছে। তো এই ছবিটাতে স্ট্রোকটা যে ব্যবহার করা হচ্ছে এইভাবে, স্ট্রোকটা আর একটু ভালো বোঝা যায়। মূলত স্ট্রোকটা প্রয়োজন হয় সাদা রঙের যত ব্যাকগ্রাউন্ডের ছবি হয়, তো ওই ক্ষেত্রে আমাদের সাদা রঙের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমাদের স্ট্রোকটা বেশি প্রয়োজন হয়। এখন যদি আমি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করতে চাই, এটার জন্য আমি আবার ইজি টু রিমুভে চলে যাই। ইজি টু রিমুভ করার জন্য আমি ডাব্লিউ প্রেস করলাম, ম্যাজিক টুলে চলে গেলাম। এখানে আবার অ্যাগেন ফেদার দিব। ফেদার দেওয়ার পর এখানে আমি কী করবো, হোয়াইট করে দেবো। হোয়াইট করে দিয়ে কন্ট্রোল+T প্রেস করবো। এখন এই ছবিটাকে যদি আমি অ্যাগেন এখানে নিয়ে আসি, তো দেখুন এই ছবিটাতে কিন্তু এখন একটা স্ট্রোক দেখা যাচ্ছে, স্ট্রোক চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ছবিটাতে স্ট্রোক তৈরি করবো। ঠিক আছে, তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।